কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করছে যে রামায়ণ, মহাভারত এবং পুরাণগুলি ঐতিহাসিক সত্য। ফলে এ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন আছে। এর মধ্যে যে উপাদানগুলি রয়েছে তা কি ইতিহাসের না মহাকাব্যের তা নির্ধারণ করা প্রয়োজন। ধরে নেওয়া যাক, এই মহাকাব্যে যে ঘটনাগুলি বর্ণনা করা হয়েছে তা প্রাচীনকালে কোনো না কোনো সময়ে ঘটেছে। যদি তা হয় তাহলে ঘটনার বিবরণ সর্বত্র একই থাকার কথা। কিন্তু দেখা যাচ্ছে ভারতের বিভিন্ন অংশে এই গল্পের বিভিন্ন ভাষ্য প্রচলিত আছে। এই মহাকাব্যগুলি যে কোনো এক ব্যক্তির দ্বারা রচিত নয়, তার বহু প্রমাণ আছে। আমরা জানি রামায়ণের রচয়িতা বাল্মীকি এবং মহাভারতের রচয়িতা বেদব্যাস, কিন্তু বাস্তবে এগুলি বহু বছর ধরে বহুজনের দ্বারা রচিত হয়েছে। পুনের ভান্ডারকার ওরিয়েন্টাল রিসার্চ ইনস্টিটিউট মহাভারত ও রামায়ণ সম্বন্ধে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করেছে, যা 1966 সালে প্রকাশিত হয়। গবেষণায় এটা বোঝা যায় যে মহাভারত প্রায় 1000 বছর ধরে, মানে খ্রিস্টপূর্ব 800 থেকে 200 খ্রিস্টাব্দ পর্যন্ত 3টি ধাপে রচিত হয়েছে এবং রচয়িতারা ক্রমান্বয়ে নতুন নতুন অধ্যায় সংযোজন করার ফলে কাহিনীর আয়তনও বৃদ্ধি পেয়েছে। এই 3টি ধাপ হলো, একটা যেটা 800 খ্রিস্টপূর্বাব্দের আগে লেখা হয়েছে, যেটাকে জয় বলা হয়, যেখানে মাত্র 2400টি পংক্তি রয়েছে। এবার আসছি 800 খ্রিস্টপূর্বাব্দের থেকে 400 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে, যেটাকে ভারত বলা হয়, যেখানে 24,000 পংক্তি রয়েছে। তারপর আসছে মহাভারত, যেটা 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 200 খ্রিস্টাব্দের মধ্যে লেখা হয়েছে এবং এতে 1,24,000টি পংক্তি রয়েছে। এদের মধ্যে প্রথমটি হলো জয়। এই জয় দুটি গোষ্ঠীর মধ্যেকার যুদ্ধের এবং তাদের যোদ্ধাদের বীরত্বের কাহিনী, একটি সাধারণ ক্ষত্রিয় গল্পকথা। পরবর্তী ধাপে নতুন নতুন উপাখ্যান সংযুক্ত হয়, যাতে সহানুভূতি, ক্ষমা, সত্যবাদিতা, আত্মসংযম ইত্যাদি মূল্যবোধগুলি প্রকাশ ঘটে। সামাজিক জীবনে নৈতিক মূল্যবোধের প্রয়োজনে এই জনপ্রিয় গল্পকথাগুলির বিশেষ প্রয়োজন ছিল। ইতিপূর্বে বিভিন্ন অঞ্চলে বিভিন্নভাবে এই উপাখ্যানগুলি লোকগাথা হিসেবে প্রচলিত ছিল। এর কিছু কিছু বৌদ্ধ, জৈন, ব্রাহ্মণ সাহিত্যে পাওয়া যায়। 800 বছর ধরে এই ধরনের সংযোজনের পরে শেষ পর্যন্ত মহাভারত এক বিশেষ রূপ নেই, যা এখন আমরা দেখতে পাই। দেখা গেছে যে বিভিন্ন শ্লোকে শব্দ প্রয়োগ এবং ব্যাকরণ তাৎপর্যপূর্ণভাবে ভিন্ন, যা থেকে বোঝা যায় যে এর রচনাকাল ভিন্ন ভিন্ন সময়ে। ভাষা ব্যবহারের ধরনও একটি সময়ে আলাদা আলাদা। মনে হয় শেষ সংযোজনটি হলো গীতা, কারণ এর যা ভাষা সেটা সর্বাধুনিক। যখন একটি গল্প সহস্র বছর ধরে বিভিন্ন রচয়িতার কলমে বিভিন্ন অংশর যোগ হয়ে তৈরি হতে থাকে, তাতে স্বাভাবিকভাবেই কিছু অসঙ্গতি অনিচ্ছাকৃতভাবে ঢুকে পড়ে। মহাভারতে এই ধরনের অনেক দৃষ্টান্ত আছে। একটা উদাহরণ দেওয়া যাক। যুদ্ধমান দুই গোষ্ঠী, কৌরব ও পাণ্ডবদের কথা ধরা যাক। গল্প অনুযায়ী রাজা কুরু এই রাজবংশের প্রতিষ্ঠাতা এবং পরবর্তী সময়কালে শান্তনু ও তার পুত্র বিচিত্রবীর্যকে দেখতে পায়। বিচিত্রবীর্যের দুই পুত্র, ধৃতরাষ্ট্র ও পাণ্ডু। তাহলে প্রচলিত রীতি অনুযায়ী ধৃতরাষ্ট্র ও পাণ্ডু উভয়ের সন্তানেরা কৌরব বলে পরিচিত হওয়ার কথা, কেননা তারা সকলে কুরুবংশের। অথচ ধৃতরাষ্ট্রের সন্তানেরা কৌরব এবং পাণ্ডুর সন্তানেরা পাণ্ডব নামে পরিচিত হলো। কেন এমন হলো? ভান্ডারকার ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে বর্তমানে গল্পের ধারা যা আছে সর্বদা তাই ছিল না। প্রথম দুটি ধাপে, যেটা হচ্ছে জয় এবং ভারতে, যুদ্ধ হয়েছিল কৌরব এবং পাঞ্চালদের মধ্যে এবং পাণ্ডুর সন্তানেরা পাঞ্চালদের সঙ্গে যোগ দিয়েছিল। আর শেষ ধাপে গল্পের ধারার পরিবর্তন হলো, যুদ্ধ হলো কৌরব এবং পাণ্ডবদের মধ্যে, আর পাঞ্চালরা পাণ্ডবদের সঙ্গে যোগ দিয়েছিল।
কিন্তু নতুন গল্পের ধারায় নামগুলি একই রয়ে গিয়েছিল। একইভাবে রামায়ণ মহাকাব্য 400 খ্রিস্টপূর্বাব্দ থেকে 400 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ সময়কাল ধরে লেখা হয়েছে। প্রাথমিক পুরা কথাটি এক নারীর অপহরণ ও উদ্ধারকে কেন্দ্র করে একটি গল্প, যা ইন্দোনেশিয়া থেকে আয়ারল্যান্ড এই বৃহৎ ভৌগোলিক ক্ষেত্রে পাওয়া যায়। প্রথমে এতে 6টি কাণ্ড ছিল, পরবর্তী সময়ে এতে আরেকটি কাণ্ড যোগ করা হয়। বিখ্যাত ভাষাতত্ত্ববিদ ডক্টর সুকুমার সেন দেখিয়েছেন যে বৌদ্ধ ধর্মের জাতক থেকে 3টি গল্প, জৈন সাহিত্য থেকে 1টি গল্প, ইরানীয় খোটানিজ ভাষা থেকে 1টি গল্পের সমন্বয়ে রামায়ণ মহাকাব্য তৈরি হয়েছে। বিষয় হলো, মহাভারত ও রামায়ণে যে সমস্ত স্থানের উল্লেখ আছে, যেমন হরিয়ানার কুরুক্ষেত্র, উত্তরপ্রদেশের অযোধ্যা বা শ্রীলঙ্কা দেশ, এগুলির কোনো ঐতিহাসিক তাৎপর্য নেই। কুরুক্ষেত্রে অসংখ্য প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়নি, না একটি বল্লম, না একটি তীর, না কোনো রথের চাকা। অযোধ্যাতেও একইভাবে খনন কার্য করে কিছুই পাওয়া যায়নি, কোনো অস্ত্র বা কোনো অট্টালিকার ধ্বংসাবশেষ কোনো কিছুই পাওয়া যায়নি। কিন্তু মহাশক্তিশালী অস্ত্র যেমন পাশুপাত অস্ত্র বা শক্তিশীল, এগুলো তাহলে কি? পুষ্পক রথ যা আকাশে উড়তে পারে, এটাই বাকি? দৈত্য দানব, রাক্ষস, বানর, এরাই বাকি? এগুলোর কি কোনো অস্তিত্ব ছিল? বাস্তব হলো, এইরকম কল্পনা সমস্ত মহাকাব্যেই পাওয়া যায়। বিখ্যাত গ্রিক মহাকাব্য ইলিয়াড এবং ওডিসিতেও একই ধরনের কল্পিত চিত্র দেখা যায়। এইরকম কল্পনা গড়ে ওঠারও একটা ভিত্তি থাকে। মানুষ তীর ধনুক দেখেছে, তারা কল্পনা করলো বিশাল শক্তিশালী তীর ধনুকের এবং চমৎকার একটা নাম দিল পশুপাত অস্ত্র, ব্রহ্মাস্ত্র ইত্যাদি। মানুষ ঘোড়ায় টানা রথ দেখেছে, তারা আকাশে পাখিকেও উড়তেও দেখেছে। দুটোকে একসঙ্গে মিশিয়ে কল্পনায় এলো উড়ন্ত রথ বা পুষ্পক রথ। মানুষ বৃহদাকার মানুষ দেখেছে, বামনাকার মানুষও দেখেছে, ফলে কল্পনায় তৈরি হলো বিশাল আকৃতির শরীর দানব। আর্য অনার্যদের মধ্যে সংঘর্ষ ছিল এই সময়কার বাস্তব অবস্থা। আর্যরা অনার্যদের কখনোই ভালো চোখে দেখতো না। আর্যদের কল্পনায় অনার্যদের দেখানো হলো দৈত্য হিসাবে, অসুর হিসাবে, রাক্ষস হিসাবে, এবং অনার্যদের মধ্যে যারা আর্যদের সাহায্য করলো তারা হলো বানর। এই ধরনের চরিত্রগুলি গল্পকথার একটা অবিচ্ছেদ্য অঙ্গ। যদি এগুলি বাদ দেওয়া হয় তাহলে মহাকাব্যগুলি নিরস হয়ে যায়, একঘেয়ে কাহিনী হয়ে দাঁড়ায়। প্রত্যেকের মনে রাখা উচিত যে এগুলো কল্পিত কাহিনী, কোনো ঐতিহাসিক ঘটনা নয়।